হ্যালো এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ ক্যারিয়ার ম্যাপ অনলাইন ইউটিউব চ্যানেল। আমাদের মোটো হলো সিলেকশন ইজ অ্যাডিকশনস। তো আমাদের যে মেকানিক্সের ক্লাস শুরু হয়েছিল বেসিক টু অ্যাডভান্স সিরিজের, আজকে তার সেকেন্ড ক্লাস। তো এই ক্লাসগুলো কিন্তু তোমাদের আপকামিং সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এসএসসি প্রত্যেকটা পরীক্ষা বলা ভালো এবং আমাদের আরআরবির যে পরীক্ষাগুলো আছে সেগুলোর জন্য ইকুয়ালি খুব ইম্পর্টেন্ট। তো আমরা কোনো কথা না বাড়িয়ে আমরা সোজাসুজি চলে যাই। আগের দিন ক্লাসে তোমাদের সাথে আমরা যেগুলো নিয়ে ডিসকাস করেছিলাম তার মধ্যে ছিল কিছু বেসিক কোয়ান্টিটিসগুলো ছিল যেগুলো আমাদের এই মেকানিক্সে আসে এবং কাজে লাগে, এবং তার সাথে আমরা ভেলোসিটি টাইম, ডিসপ্লেসমেন্ট টাইমের যে গ্রাফগুলো আমরা সেই গ্রাফগুলো করেছিলাম। আজকে আমরা যেটা নিয়ে শুরু করব, আজকে আমাদের এই আলোচনার মধ্যে থাকবে মূলত তিনটে ইস্যু। একটা হচ্ছে যে আমাদের ইকুয়েশনসগুলো রয়েছে, ইকুয়েশনস অফ মোশনের যে ইকুয়েশনস, তাদের যে ভেরিয়েশনসগুলো আছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। এই ইকুয়েশনসগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কারণ এগুলো রেলের পরীক্ষাতে আরআরবির এনটিপিসি বলো কিংবা আমাদের যে আরআরবি এএলপি পরীক্ষা বলো বা টেকনিশিয়ান পরীক্ষা, এখানে কিন্তু খুব আসে, এখান থেকে নিউমেরিক্যালস আসে। সেই নিউমেরিক্যালসগুলো পরে আমরা আরেকটা ক্লাস দেবো নিউমেরিক্যালসের উপর, যেখানে নিউমেরিক্যাল সলভ করবো, এবং সেই নিউমেরিক্যালসে কিন্তু এই ইকুয়েশনসগুলো আমাদের খুব কাজে লাগবে। এছাড়া আমরা কিছু স্পেশাল টাইপস অফ মোশনস যেমন সার্কুলার মোশন এবং প্রজেক্টাইল মোশনস, এইগুলো নিয়েও কিন্তু আজকের ক্লাসে ডিসকাস করব। তো আমরা আমাদের আজকের ইকুয়েশনস অফ মোশন শুরু করি। আমাদের প্রথমত আমাদের ইকুয়েশন অফ মোশন তিনটে বেসিক ইকুয়েশনস রয়েছে। এই তিনটে বেসিক ইকুয়েশনস এবং তাদের কিছু ভেরিয়েশনস নিয়ে আমরা মেনলি আজকের ক্লাসের মধ্যে ডিসকাস করব। তো আমাদের প্রথম যে ইকুয়েশনটা আছে, ইকুয়েশন নাম্বার 1, দেখো সেটা হচ্ছে এটা, v = u + ad। v কি এখানে একটু বলে রাখা দরকার, আমি এখানে লিখে রাখছি। v = হচ্ছে আমাদের ইনিশিয়াল, v = হচ্ছে আমাদের ফাইনাল ভেলোসিটি, আচ্ছা। v = u + d। u কি? u হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, এবং a হচ্ছে অ্যাক্সেলারেশনস, এবং টি হচ্ছে কি? টি হচ্ছে যে টাইম রিকোয়ার্ড আছে, দ্যাট ইজ টাইম। ঠিক আছে, আমি তোমরা এই ইকুয়েশনসগুলোর সাথে আশা করি একটু অ্যাকোয়েন্টেড আছো, বিশেষ করে যারা 9, 10 এর বই পড়েছো। 9, 10 আমরা সবাই পড়েছি মোটামুটি। 9, 10 কিন্তু আমাদের এই ইকুয়েশনসগুলো ছিল। আমরা ইংলিশ মিডিয়াম বলি, আইসিএসসি, সিবিএসসি কিংবা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও কিন্তু 9, 10 এই ইকুয়েশনসগুলো রয়েছে, এবং সেখানে আমরা সবাই পড়েছি এই ইকুয়েশনসগুলো মাধ্যমিক দেওয়ার সময়। v = u + ad খুবই পরিচিত একটি ইকুয়েশনস। এটা কোথা থেকে আসে? আমরা আগের দিন অ্যাক্সেলারেশন সম্পর্কে জেনেছিলাম। অ্যাক্সেলারেশন অর্থাৎ ত্বরণ, যেখানে আমরা দেখেছিলাম কি, আমি একটু এক্সপ্লেন করে দিই প্রথম ইকুয়েশনটা, কারণ এটা তো আমাদের তাহলে কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হতে সুবিধা হবে। তো ধরো একটা অবজেক্ট রয়েছে, যে অবজেক্টটা ইউ ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে যাচ্ছে, প্রাথমিক বেগ, ইনিশিয়াল ভেলোসিটি মানে প্রাথমিক বেগ, ইউ প্রাথমিক বেগ নিয়ে যাচ্ছে। তো তোমরা জানো যে আমাদের ইন রিয়ালিটি জেনারেলি কিন্তু একটা ইউনিফর্ম ভেলোসিটি খুব কম দেখা যায়, ইউনিফর্ম ভেলোসিটি খুব বেশি দেখা যায় না। জেনারেলি ভেলোসিটিতে একটা আপ ডাউন দেখতে পাওয়া যায়, কোনো কেসে আমরা ভেলোসিটি বাড়াই, কখনো ভেলোসিটি কমাই। তো এই যে আপ ডাউন যেটা দেখা যাচ্ছে এটাকে আমরা বলি নন ইউনিফর্ম ভেলোসিটি। তো এইরকম একটা অবজেক্ট এই যে ইকুয়েশনসগুলো এগুলো কিন্তু সবই নন ইউনিফর্ম ভেলোসিটির ক্ষেত্রে। সেই জন্য তোমরা ম্যাক্সিমাম ইকুয়েশনে কিন্তু দু ধরনের ভেলোসিটি পাবে, ইনিশিয়াল ভেলোসিটি আর ফাইনাল ভেলোসিটি। ইনিশিয়াল ভেলোসিটি অর্থাৎ যখন বস্তুটা যাওয়া শুরু করছে, অবজেক্টটা যখন মুভ করা স্টার্ট করছে সেই সময় তার ভেলোসিটি কত। ফাইনাল ভেলোসিটি মানে হচ্ছে কি, যে পার্টিকুলার একটা টাইম পরে তার ভেলোসিটিটা ইনক্রিজ হয়ে বা ডিক্রিজ হয়ে কোন ভেলোসিটিতে রয়েছে। যে টাইম পিরিয়ডটার মধ্যে আমি ক্যালকুলেশনগুলো করছি বা আমি যে টাইম পিরিয়ডটার মধ্যে ভেলোসিটিগুলো নিয়ে হিসেব করব বা ফর্মুলা আমি ইভ্যালুয়েট করব, সেই টাইম পিরিয়ডে শুরুতে এবং শেষে কোন ভেলোসিটিটা লাগে তার উপর ভিত্তি করে আমাদের এই ইনিশিয়াল এবং ফাইনাল ভেলোসিটিটাকে সেট করা হয়েছে। ইনিশিয়াল ভেলোসিটি অর্থাৎ প্রাথমিক বেগ, ফাইনাল ভেলোসিটি অর্থাৎ অন্তিম বেগ। তো এবার আমরা চলে আসি এখানে। তো ধরে নেওয়া যাক ইউ মোশন নিয়ে, ইউ ভেলোসিটিতে একটা অবজেক্ট মুভ করছে, ঠিক আছে। তো ধরে নেওয়া যাক টি টাইম পরে অবজেক্টটার ভেলোসিটি ইনক্রিজ করলো, অবজেক্টটার ভেলোসিটি হয়ে গেল ভি। তাহলে আমরা অ্যাক্সেলারেশন থেকে দেখেছি যে এই কন্ডিশনে অবজেক্টের ভেলোসিটি, চেঞ্জ অফ ভেলোসিটি বা ইনক্রিজ ইন ভেলোসিটি কত হচ্ছে, ভি - ইউ। আর ইউনিট টাইমে এইটা হতে কত সময় লেগেছে, এইটা হতে টি টাইম লেগেছে। ইউ থেকে ভি হতে, ইউ ভেলোসিটি থেকে ভি ভেলোসিটি হতে টি টাইম লেগেছে। তাহলে টি টাইমে যদি ভি - ইউ হয়, ইউনিট টাইমে মানে ওয়ান টাইমে কত হবে, ইউনিট টাইমে এটা হয়ে যাবে ভি - ইউ/টি, যেটাকে আমরা অ্যাক্সেলারেশন বা এ হিসেবে আমরা জেনে থাকি। তো এইখান থেকে এই ইকুয়েশনটা থেকে আমরা পেয়ে যাচ্ছি যেটা, সেটা হচ্ছে ভি - ইউ
টি আর এ মাল্টিপ্লাই করে দাও এটি, ঠিক আছে। এবং এখান থেকে আমরা যেটা পেয়ে যাচ্ছি ইউটাকে যদি আমরা এদিকে নিয়ে চলে আসি ইকুয়েশনের পাশে, ভি ইজ ইকুয়ালস টু, আমি এইখানটা না আমি একটু নিচের দিকে করি, দাঁড়াও, তো v is equals to u, v minus u equals to এটি পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা যেটা বলতে পারি যে কি পাওয়া যাচ্ছে, v equals to u টা এদিক থেকে যদি এদিকে চলে আসে তাহলে u টা এলে প্লাস হয়ে যাচ্ছে u প্লাস এটি। তো এইটা হয়ে যাচ্ছে আমাদের এই ইকুয়েশনটা। এই ইকুয়েশনটা আমরা এখান থেকেই পাচ্ছি v is equals to u প্লাস এটি, যেখানে তাহলে v হয়ে যাচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, u হয়ে যাচ্ছে প্রাইমারি ভেলোসিটি, a হয়ে যাচ্ছে অ্যাক্সেলারেশন বা ত্বরণ, এবং t হয়ে যাচ্ছে যে টাইমটা এখানে ইউজ করা হচ্ছে। তো এই হয়ে গেল আমাদের প্রথম ইকুয়েশনস, আমাদের জেনারেল ইকুয়েশনস অফ মোশনসের ফার্স্ট, v is equals to u plus at। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে s is equals to ut plus half at square। নাও হোয়াট ইজ s? s হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট বা সরণ, ঠিক আছে। এখানে ফর্মুলাটা হচ্ছে, আমি এখানে একটু তোমাদের জন্য আরো ভালোভাবে লিখে দিই, s equals to ut plus half a t স্কোয়ার, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের সেকেন্ড ফর্মুলা। এবং আমাদের থার্ড ফর্মুলা যেটা আসছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে v স্কোয়ার ইকুয়ালস টু u স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে। v স্কোয়ার ইকুয়ালস টু u স্কোয়ার প্লাস 2as। তো এই তিনটে ফর্মুলা কিন্তু আমাদের খুব কাজে লাগবে পরবর্তীকালে, এবং এই তিনটে ফর্মুলার যে ভ্যারিয়েশনস গুলো আছে আমরা সেগুলোও কিন্তু এবার আস্তে আস্তে লক্ষ্য করব। তাহলে প্রথম ফর্মুলা হয়ে গেল v ইকুয়ালস টু u প্লাস এটি। দ্বিতীয় ফর্মুলা যেটা হয়ে গেল s ইকুয়ালস টু ut প্লাস হাফ এটি স্কোয়ার। s মানে হচ্ছে এক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ একটা অবজেক্ট সেটা u প্রাথমিক বেগ নিয়ে চলছে, u ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে চলছে, এবং তার মধ্যে a লেভেলের অ্যাক্সেলারেশন দেখা যাচ্ছে, a অ্যাক্সেলারেশন দেখা যাচ্ছে। তাহলে টি টাইমের মধ্যে সে কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে, তখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি, এই ইকুয়েশনটা সেখানে অ্যাপ্লাই করতে পারি। কতটা করবে না, ut প্লাস হাফ এটি স্কোয়ার করে যেটা আসবে সেইটা, সেই পরিমাণ দূরত্ব বা সেই পরিমাণ ডিসপ্লেসমেন্ট সে কিন্তু কভার করছে, ঠিক আছে। থার্ড যে ফর্মুলাটা v স্কোয়ার ইকুয়ালস টু u স্কোয়ার প্লাস 2s, এখানে একটা কম্পারিজন দেখানো হয়েছে। এখানে একটা জিনিস যদি তোমরা লক্ষ্য করো, আমাদের প্রথম যে ইকুয়েশনটা আছে v ইকুয়ালস টু u প্লাস এটি, এখানে s অ্যাবসেন্ট, s নেই। দ্বিতীয় যেটা লক্ষ্য করো সেখানে দেখো আমাদের v নেই, অর্থাৎ ইনিশিয়াল ফাইনাল ভেলোসিটি যেটা সেটা নেই। এবং থার্ড ফর্মুলাটাতে যদি থার্ড ইকুয়েশনটাতে দেখো এখানে টাইমের কথা উল্লেখ নেই, ঠিক আছে। এখানে যেটা বলা হচ্ছে যে একটা অবজেক্ট যেটা v u ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে যাচ্ছে, এবং ইউ ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে যাওয়ার সময় তার মধ্যে একটা অ্যাক্সেলারেশন দেখা যাচ্ছে যেটার ভ্যালু হচ্ছে a। তাহলে সে যখন এস ডিসপ্লেসমেন্ট কভার করছে, এস ডিসপ্লেসমেন্ট কভার করার পরে দেখা যাচ্ছে তার যে ফাইনাল ভেলোসিটি সেটা আসছে v। তাহলে এদের মধ্যে রিলেশনটা হচ্ছে v স্কোয়ার ইজ ইকুয়ালস টু u স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে। এখন এইগুলো তোমরা ম্যাথামেটিক্যাল বা নিউমেরিক্যালস যেগুলো থাকবে সেগুলোতে কিভাবে অ্যাপ্লাই করবে এটা আমরা ইন ডিটেলস নিউমেরিক্যালসের ক্লাসে বা নিউমেরিক্যালসের ভিডিওতে আমরা ডিসকাস করব। তোমরা কিন্তু এই ভিডিওটা পুরো দেখবে, এবং নিউমেরিক্যালসের ভিডিওটা যেটা আমাদের খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো, তোমরা আমাদের সাথে থাকো, ওই ভিডিওটাও তোমরা পেয়ে যাবে। তো এক্ষেত্রে আমাদের যখন আমি একটু জাস্ট একদম নাটশেলে যদি বলি, তাহলে এখানে যেটা দেখতে পাবো যে যখন ম্যাথামেটিক্যাল প্রবলেমে তোমরা দেখবে এই যে ধরো ভি ইউ এ টি এগুলোর মধ্যে যে কোনো তিনটে বলে দিয়েছে আর একটা জানতে চাইছে, তখন কিন্তু আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। খেয়াল করে দেখবে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে তোমরা কি করে বুঝবে না, সেইখানে যে নিউমেরিক্যালসটা দিয়েছে সেই নিউমেরিক্যালসে কিন্তু আমাদের কোনো রকম ডিসপ্লেসমেন্টের উল্লেখ থাকবে না, ঠিক আছে। যদি ডিসপ্লেসমেন্টের উল্লেখ থাকে এবং ফাইনাল ভেলোসিটির কোনো উল্লেখ নেই, তখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। যদি দেখা যায় ফাইনাল ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট দুটোই আছে কিন্তু টাইমের কোনো উল্লেখ নেই, তখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এবার এদের ভ্যারিয়েশনসগুলো কি দেখা যেতে পারে, এই তিনটে ইকুয়েশনই তখনই হচ্ছে যখন এ ইজ ফর অ্যাক্সেলারেশনস, ঠিক আছে। কিন্তু যদি অর্থাৎ এক্ষেত্রে বস্তুটা প্রাথমিক বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি থেকে ফাইনাল ভেলোসিটিতে যখন যাচ্ছে তার ভেলোসিটি আস্তে আস্তে ইনক্রিজ করছে। কিন্তু যদি এখানে তা না হয়ে এরকম হতো যে ভেলোসিটি কন্টিনিউয়াসলি ডিক্রিজ করছে, অর্থাৎ বস্তুটা তখন আর অ্যাক্সেলারেশনে না চলে ওটা ডিসেলারেশন বা রিটার্ডেশনে চলছে, অর্থাৎ ত্বরণে না চলে মন্দনে চলছে, তখন কিন্তু কি হয়ে যেত, এই কেসটাতে কি বললাম আমরা, ইউ থেকে ভিটা যাচ্ছে স্পিডটা বেড়ে, মানে ভেলোসিটিটাকে ইনক্রিজ করে, তাহলে ইউ এর থেকে ভি এর ভ্যালু বেশি,
ঠিক আছে। কিন্তু যদি তা না হয়, যদি ইউ এর ভ্যালু যদি বেশি হয় এবং ভি এর ভ্যালু যদি কম হয়, অর্থাৎ বস্তুটা চলছে একটা স্পিডে, আস্তে আস্তে তার ভেলোসিটিটা কমছে, তাহলে ইনিশিয়াল ভেলোসিটিটা ফাইনাল ভেলোসিটির থেকে যখন বেশি হবে তখন আমরা এই ইকুয়েশনটারই এই তিনটে ডিফারেন্ট ভ্যারিয়েশন ইউজ করব। ঠিক আছে, কি হবে না তোমরা জানো ডিসেলারেশন মানে কি, অ্যাক্সেলারেশন যদি এ হয় ডিসেলারেশনকে আমরা মাইনাস এ দিয়ে বোঝাই, মন্দনকে আমরা মাইনাস এ দিয়ে বোঝাই। তাহলে কিচ্ছু না, জাস্ট এই ইকুয়েশনগুলোতে যেগুলো প্লাস ছিল প্রত্যেকটা প্লাস হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, এখানে প্লাস এ ছিল, এখানে সেগুলো মাইনাস এ হয়ে যাবে। ভি ইজ ইকুয়ালস টু ইউ মাইনাস এটি। 2 নম্বর ফর্মুলাটা কি হয়ে যাবে, 2 নম্বরটা হয়ে যাবে এস ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার, এবং 3 নম্বরটা যেটা হয়ে যাবে সেটা হয়ে যাচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2a s। তাহলে একই ফর্মুলা, জাস্ট ভ্যারিয়েশনটা কি হলো, এখানে প্লাস ছিল এখানে মাইনাস হয়ে গেল। কেন প্লাস ছিল, কারণ এখানে ইনিশিয়াল ভেলোসিটি ফাইনাল ভেলোসিটির থেকে কম, ইনিশিয়াল ভেলোসিটি থেকে ফাইনাল ভেলোসিটিতে যেতে গেলে ওকে অ্যাক্সেলারেট করে যেতে হচ্ছে, স্পিড ভেলোসিটিটা ক্রমশ ওটাকে ইনক্রিজ করতে হচ্ছে, বাড়াতে হচ্ছে। কিন্তু এই কেসটাতে কি দেখা যাচ্ছে, এইটা হচ্ছে জেনারেল রিটার্ডেশন হচ্ছে। রিটার্ডেশন অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটি এখানে বেশি, ফাইনাল ভেলোসিটি এখানে কম, বস্তুটা আস্তে 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 স্লো ডাউন হচ্ছে। তাহলে যখন স্লো ডাউন হবে বস্তুটা, তখন কিন্তু আমরা এই ইকুয়েশনসের ফরম্যাটগুলো ইউজ করব। জাস্ট এখানে যেগুলো প্লাস ছিল এখানে সেগুলোই আমরা মাইনাস করে দেবো। ঠিক আছে, এর আরও কিছু ভেরিয়েশনস আছে, সেটাও একটু দেখা যাক। এর আরেকটা ভেরিয়েশনস যেটা হচ্ছে, আগের যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে একটা আনুভূমিক গতি যদি থাকে। আনুভূমিক গতি মানে ধরো এই আমার গ্রাউন্ড রয়েছে, গ্রাউন্ডের সাথে প্যারালালি মুভ করছে। ঠিক আছে, কিন্তু গতি তো শুধু এরকম ভাবে হয় না, মোশন সেরকমও হতে পারে, একটা অবজেক্টকে আমি উপর থেকে ছেড়ে দিলাম, সেটা ড্রপ করছে, এবং সেটা সবসময় একটা স্ট্রেট লাইন মেনটেন করেই কিন্তু ইউজুয়ালি হয়, যদি না বাতাস বা অন্যান্য কোনো প্রভাবক কাজ করে, তাহলে ওটা জেনারেলি একটা স্ট্রেট লাইন মেনটেন করেই আসে। তো যখন এই আপস অ্যান্ড ডাউন মুভমেন্টটা হচ্ছে, সেক্ষেত্রে তোমরা যে জিনিসটা মনে রাখবে, এক্ষেত্রে আমাদের এ ফর অ্যাক্সেলারেশন ইউজ হচ্ছে যখন গ্রাউন্ডে যাচ্ছে, আনুভূমিকভাবে যাচ্ছে। কিন্তু যখন আপস অ্যান্ড ডাউন মুভ হচ্ছে, সেখানে যে অ্যাক্সেলারেশনের বিশেষ ধরনের অ্যাক্সেলারেশনটা কাজে লাগাচ্ছি তাকে আমরা প্রকাশ করছি জি দিয়ে। জি হচ্ছে কি, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। ঠিক আছে, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, বাংলায় বলা হয় অভিকর্ষীয় ত্বরণ। অর্থাৎ পৃথিবী যে প্রত্যেকটা বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে টানছে, সেই আকর্ষণ বলের কারণে তার মধ্যে যে অ্যাক্সেলারেশনটা কাজ করছে তাকে আমরা জি দিয়ে প্রকাশ করি। এর একটা নির্দিষ্ট ভ্যালু রয়েছে, যে ভ্যালুটা কত, যে ভ্যালুটা হচ্ছে এসআইতে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দিস ইজ ইন এসআই সিস্টেমে। আর একটা আছে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা সিজিএস সিস্টেমে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এই যখন আমাদের এই যে ইকুয়েশন অফ মোশনটা যখন গ্র্যাভিটির আন্ডারে চলে যাচ্ছে, গ্র্যাভিটির ইনফ্লুয়েন্সে যখন হচ্ছে, তখন আমরা এখানে অ্যাক্সেলারেশনের বদলে জাস্ট জি ধরবো। জি এর ভ্যালু একটা নির্দিষ্ট 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার আর 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, দুটো ডিফারেন্ট সিস্টেমে, ওপরেরটা এসআই সিস্টেমে, নিচেরটা সিজিএস সিস্টেমে। তো আমরা এবারে যদি দেখি, এইবারে ধরো একটা অবজেক্টকে উপর থেকে আমরা ছেড়ে দিলাম, সে যখন নিচে পড়ছে, যত সে নামতে থাকবে তত তার ভেলোসিটি আস্তে আস্তে বাড়তে থাকবে, কারণ সে টুয়ার্ডস দ্য ডিরেকশন অফ গ্র্যাভিটি যাচ্ছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তার মধ্যে আমরা একটা পজিটিভ গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন দেখতে পাবো, যেহেতু ওর ভেলোসিটিটা ক্রমশ বাড়ছে। তাহলে সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, সেই ক্ষেত্রে ফর্মুলাটা আমাদের ইকুয়েশনসগুলো কি হয়ে যাবে, ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস জিটি। দেখো জাস্ট এটাকে রিপ্লেস করে দিয়েছি আমরা জি দিয়ে, বাকি সব একই রয়েছে। এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এবং থার্ডটা হয়ে যাবে কত, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস
2gs। তাহলে আমরা জাস্ট কি করব, যখনই দেখব আপস অ্যান্ড ডাউন মুভমেন্ট হচ্ছে এরকম ভাবে, তখন এটাকে আমরা রিপ্লেস করে দেবো জি দিয়ে, হয়ে যাবে। এইবারে এটা কখন হচ্ছে, এটা হচ্ছে যখন অবজেক্টটাকে উপর থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, সেই অবজেক্টটা একটা ডাউনফল হচ্ছে, ক্রমশ নিচের দিকে নামছে। কিন্তু যদি উল্টো ডিরেকশনে যায়, মানে ধরা যাক একটা বলকে আমি একটা মাঠের মাঝখানে দাঁড়িয়ে উপরের দিকে ছুড়ে দিলাম, তাহলে ওটা যত উপরের দিকে উঠতে থাকবে ওর ভেলোসিটি আস্তে আস্তে কি হবে, কমবে, কারণ ও গ্র্যাভিটেশনের অপোজিট ডিরেকশনে যাচ্ছে। গ্র্যাভিটেশনাল ফোর্স যেদিকে কাজ করছে তার অপোজিট ডিরেকশনে মুভ করছে, তাহলে যত ও উপরে উঠতে থাকবে তত ওর ভেলোসিটি আস্তে আস্তে কমবে, তাহলে সেক্ষেত্রে ওর মধ্যে একটা রিটার্ডেশন দেখা যাবে। তাহলে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন যদি জি হয়, গ্র্যাভিটেশনাল রিটার্ডেশন তাহলে কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে, তাহলে আমরা প্রকাশ করব মাইনাস জি দিয়ে। তাহলে গ্র্যাভিটেশনাল রিটার্ডেশনটাকে আমরা মাইনাস জি দিয়ে প্রকাশ করব। তাহলে সেক্ষেত্রে ফর্মুলা কি হবে, ঠিক এখানে যে জায়গায় জি রয়েছে সেই জায়গাগুলোতে মাইনাস জি বসে যাবে, অর্থাৎ এখানে যেগুলো প্লাস আছে সেগুলো মাইনাসে চলে আসবে। ভি ইজ ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি, এস ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এবং ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gs। ঠিক আছে, সবই একই, শুধু এইগুলো একটু জাস্ট প্লাস মাইনাস হয়ে গেল। ঠিক আছে, এই ভ্যারিয়েশনসগুলো আমরা জানলাম। তাহলে আমরা এই ইকুয়েশন অফ মোশন, আমরা এই 6টা ইকুয়েশন অফ মোশন দেখলাম। তার মধ্যে বেসিক ইকুয়েশন অফ মোশন হচ্ছে এইটার উপরেই একটু ছোটোখাটো চেঞ্জ করে আমরা বাকিগুলো বিভিন্ন কন্ডিশন অ্যাপ্লাই করে করতে পারি। আরও কিছু কন্ডিশন যদি এখানে আছে সেগুলো আমরা তোমাদের একটু বলি। যেমন ধরো একটা অবজেক্ট যখন ড্রপ করা হচ্ছে ফ্রিলি ফ্রম এ হাইট, অর্থাৎ আমি একটা বাড়ির, ধরো একটা 5তলা বাড়ির ছাদ থেকে একটা বলকে ফেলে দিচ্ছি, তাহলে যখন আমি বলটাকে ধরে আছি তখন বলটা ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল, 0 ছিল। তাহলে যখন ইনিশিয়াল ভেলোসিটি 0 হবে তখন ফর্মুলাগুলো কি হয়ে যাবে, ভি ইকুয়ালস টু ইউ, ধরো এইবারে আমি বলটাকে ছেড়ে দিলাম, বলটা ক্রমশ নিচের দিকে নামছে, তাহলে আমার হিসেব অনুযায়ী ফর্মুলা কি ছিল, ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি হওয়ার কথা ছিল। এইবারে তাহলে যখন ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইকুয়ালস টু 0 হচ্ছে তখন আমার কি হবে, ইউ যদি 0 হয়ে যায় তাহলে এখানে ইউ এর জায়গায় 0 বসিয়ে দিই, তাহলে ভি ইকুয়ালস টু জিটি হয়ে যাবে তখন। ঠিক আছে, সেম জিনিস এইটাই যখন নেগেটিভ হয়ে যাবে, এটা যখন যদি আমরা বলটাকে নিচ থেকে উপরে ছুটছি, বলটা নিচে যখন আমার হাতে আছে তখন ওটা ফিক্সড রয়েছে, তার মানে তার ইনিশিয়াল ভেলোসিটি ফিক্সড থাকা মানে তার মধ্যে কোনো বেগ নেই। তাহলে বেগ যদি না থাকে তাহলে প্রাথমিক বেগও তার মধ্যে 0, অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটি 0। তাহলে যখন উপরের দিকে যাবে তখন কি হবে, জিটার জায়গায় জাস্ট মাইনাস জি হয়ে যাবে। সো ভি ইজ ইকুয়ালস টু মাইনাস জিটি। ঠিক আছে, তাহলে এটা কখন, এটা যখন হচ্ছে ডাউনফল হচ্ছে, উপর থেকে নিচে নামছে, স্থির অবস্থা থেকে বলটা নিচে নামছে তখন এইটা, আর এটা হচ্ছে যখন স্থির অবস্থা থেকে ক্রমশ উপরে উঠছে তখন এইটা কাজ করবে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এক্ষেত্রে এইটাই দেখানো হচ্ছে এই একই রকম, এবং এক্ষেত্রে এটা হচ্ছে যখন বস্তুটা নিচ থেকে উপরে উঠছে। এবার ধরো একটা বস্তুকে নিচ থেকে ক্রমশ উপরে উঠতে 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 একটা জায়গায় গিয়ে যখন থেমে গেল, তখন সেক্ষেত্রে ফাইনাল ভেলোসিটিটা হয়ে যাবে 0। তাহলে তখন আমরা বলতে পারি, যেটা ধরো ভি ইজ ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি ছিল, তাহলে ভি এর জায়গায় যদি 0 বসে, 0 ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা বলতে পারি জিটিটা যদি ওদিকে চলে যায় তাহলে বলা যেতে পারে ইউ ইকুয়ালস টু জিটি। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে কতগুলো স্পেশাল কেস। শুধু তাই নয়, আগের যে ফর্মুলাগুলো দেখিয়েছিলাম যেটা যে ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, বা ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s, বা এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হ্যাভিটি স্কোয়ার, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এইগুলো কনসিডারেশনের মধ্যে রাখতে হয়। যখনই আমাদের কোনো নিউমেরিক্যালস এরকম বলে দেবে যে বস্তুটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো, বা একটা গাড়ি ব্রেক চিপে কিছুটা পথ গিয়ে ওর একটা সার্টেন ডিসেলারেশনে গিয়ে থেমে গেল, তখন কিন্তু আমরা সেই অনুযায়ী যদি দেখি বস্তুটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, তখন আমরা ইনিশিয়াল ভেলোসিটি যেটা ইউকে 0 কনসিডার করে ইকুয়েশনে বসাবো। আর যদি এরকম হয় ডিসেলারেট করে বস্তুটা একটা জায়গায় গিয়ে থেমে গেল, স্টপ করে গেল, তাহলে তার ফাইনাল ভেলোসিটিটাকে অর্থাৎ ভি কে আমরা 0 ধরে নেবো। ঠিক আছে, নিয়ে আমরা ইকুয়েশনসগুলো সর্ট আউট করবো এরকমভাবে। ঠিক আছে, পরে যখন আমাদের নিউমেরিক্যালসগুলো হবে তোমরা অবশ্যই ক্লাসটা অ্যাটেন্ড করবে, যারা এই ক্লাসটা দেখছো, তাহলে কিন্তু তোমাদের এই আইডিয়াগুলো আরও বেশি ক্লিয়ার হবে। ঠিক আছে, সো টাইম টেকেন বাই অ্যান অবজেক্ট টু ফল ফ্রম এ হাইট। আচ্ছা, এক্ষেত্রে একটা ইনফরমেশন দেওয়া রয়েছে, বলা হচ্ছে টাইম টেকেন বাই অ্যান অবজেক্ট টু ফল ফ্রম এ হাইট ইজ সেম অ্যাজ ইট দ্যাট টেকেন বাই ইট টু রাইজ দ্য সেম হাইট। অর্থাৎ একটা ক্রিকেট বলকে মাঠের মাঝখান থেকে আমি যখন উপরের দিকে ছুড়ে দিচ্ছি, ওর উপরে উঠে একদম হাইয়েস্ট পয়েন্টে পৌঁছতে যতটা সময় লাগবে, ঠিক নামতেও ততটাই সময় লাগবে। যে ভেলোসিটিতে উপরে যাচ্ছে বা যে অ্যাক্সেলারেশনের উপরে উঠছে, ঠিক সেম অ্যাক্সেলারেশন, বা উপরে উঠছে অ্যাক্সেলারেশন নয়, সরি, উপরে যখন উপরে ডিসেলারেশন
ডিসেলারেশন কাজ করবে, যে ডিসেলারেশন মন্দন নিয়ে উপর উঠছে সেম অ্যাক্সেলারেশন নিয়েও নিচে নামবে। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের এখান থেকে বলার। এরপরে আমরা একটু আসি সেটা হচ্ছে আমাদের প্রজেক্টাইল মোশন, একটা স্পেশাল টাইপ অফ মোশন। প্রজেক্টাইল মোশন তোমরা এই ধরনের জিনিস অনেকটাই দেখেছো, যে একটা এর উদাহরণ অনেক আছে প্রজেক্টাইল মোশন। আমাদের আইপিএল চলছে এখন, আইপিএল এর মরশুম, তো চেন্নাই সুপার কিংসে খেলায় ধোনি যে ছয়গুলো মারে, ধরো তোমরা লক্ষ্য করে দেখবে ছয়গুলো কীরকম অ্যাঙ্গেলে যায়, ধোনি মারুক বা রোহিত শর্মা মারুক, যেই মারুক না কেন, ছয়গুলো যখন মারে বাউন্ডারির বাইরে যখন যায়, ওই বলটা যে পাথটা ফলো করে যায়, যে রুটটা ফলো করে যাচ্ছে, সেইটাকে যদি আমরা একটা লাইন দিয়ে ড্র করি, সেটা যেটা পাবো দ্যাট ইজ আ প্রজেক্টাইল মোশনস। বা আমাদের নীরজ চোপড়া, ঠিক আছে, আমাদের গোল্ডেন বয় অলিম্পিকে সে যে জ্যাভলিন থ্রো করে, সেও যখন জ্যাভলিনটা থ্রো করছে, জ্যাভলিনটা যে পথটাতে যাচ্ছে সেটা কিন্তু একটা প্রজেক্টাইল মোশনস। তোমাদের যারা আরআরবির আমাদের আরপিএফ, রেলের আরপিএফ এর ফর্ম ফিল আপ করেছো, তোমরা যারা লং জাম্প করবে, লং জাম্পের সময় একজন অ্যাথলিট যে পাথটা ফলো করে লং জাম্পটা মারে, এইগুলো সব কিন্তু প্রজেক্টাইল মোশনের আন্ডারে আসছে। সহজ কথায় বলতে গেলে একটা ঢিল বা কিছু একটা নিয়ে আমি এরকম ছুড়ে দিলাম, ঢিলটা যে পথে এরকম একটা উপবৃত্তাকার পথে গিয়ে পড়বে, এই পথটাকে বলা হচ্ছে প্রজেক্টাইল মোশন। এই মোশনটাকে বলা হয় এখানে প্রজেক্টাইল মোশন। So projectile motion is the combinations of two independent one dimensional motions. এক্ষেত্রে দুটো মোশনস কাজ করে, একটা হচ্ছে হরাইজন্টাল মোশন যেটা এইভাবে কাজ করছে এই ডিরেকশনে, আর একটা মোশন কাজ করে যেটা হচ্ছে ভার্টিক্যাল ডিরেকশন যেটা এই রকম ভাবে কাজ করে। আমরা এর পরের স্লাইডে এটা নিয়ে ডিটেলসে দেখাবো। এবং প্রজেক্টাইল মোশনের এই যে পথটা থাকে, এই পথটাকে বলা হচ্ছে কি প্যারাবোলিক পথ। এই যে পথটাতে যাচ্ছে এই পথটা প্যারাবোলিক পথ। কেন এইখানে দেখো তিনটে ডিফারেন্ট পাথ এলো না, কোন অ্যাঙ্গেলে ও ছুটছে তার উপরে এটা ডিপেন্ড করে। তো তাহলে প্রজেক্টাইল মোশনে অ্যাঙ্গেল অফ প্রজেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে কারণে আজকে জ্যাভেলিন থ্রো এর ক্ষেত্রে যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুটতে পারে তাহলে যতটা যাবে, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুটলে কিন্তু ততটা যাবে না, বা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুটলেও কিন্তু ততটা যাবে না। সো অ্যাঙ্গেল ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন কেস অফ প্রজেক্টাইল মোশনস। কোন অ্যাঙ্গেল অফ প্রজেকশনস, কতটা অ্যাঙ্গেলে, এটাকে যে অ্যাঙ্গেলে ছোড়া হচ্ছে একে কিন্তু সেই অ্যাঙ্গেলে ছোড়া হচ্ছে না, এবং অ্যাঙ্গেলটা মেজার করা হয় কার সাথে, এই হরাইজন্টাল লাইনের সাথে। ঠিক আছে, একই রকম ভাবে এটাকেও সেম অ্যাঙ্গেলে ছোড়া হচ্ছে না। ঠিক আছে, এবং সেই জন্য দেখো ওরা ডিফারেন্ট পাথ কিন্তু অবটেন করেছে, অ্যাঙ্গেলটা চেঞ্জ হলেই এই জিনিসটা হয়ে যাবে। তো আমরা এবার একটু এই রিলেটেড বিভিন্ন তথ্য এবং সূত্রগুলো দেখে নিই কি কি আছে। এটা একটা প্রজেক্টাইল মোশনসকে আমরা গ্রাফিক্যালি দেখিয়েছি, যেখানে দেখানো হচ্ছে এখানে ধরো আমাদের মূল বিন্দু যেখান থেকে প্রজেকশনটা স্টার্ট হবে, এই এক্স অক্ষ বরাবর দেখানো হয়েছে রেঞ্জটা, এবং ওয়াই অক্ষ বরাবর দেখানো হয়েছে হরাইজন্টাল ভেলোসিটিটা। এর দুটো কম্পোনেন্টস তোমাদের বলেছি, জেনে রাখো। কম্পোনেন্টস বলতে কোনো একটা ভেক্টরে কিন্তু একটা বা দুটো কম্পোনেন্টস থাকতে পারে। যেহেতু প্রজেক্টাইল মোশন একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এর দুটো কম্পোনেন্টস আছে, একটা ভার্টিক্যাল ভেলোসিটি যেটা আমরা রেঞ্জ দিয়ে এক্স অ্যাক্সিস দিয়ে বোঝাচ্ছি, যেটা এই বরাবর কাজ করছে, রেঞ্জ যেদিকে কাজ করছে ভার্টিক্যাল ভেলোসিটি সেদিকে, আর একটা হরাইজন্টাল ভেলোসিটি যেটা উপর দিকে কাজ করছে। এবং এই দুটো ভেক্টরের কম্বিনেশনে প্রজেক্টাইল মোশনটা আসছে, এবং এই হরাইজন্টাল ভেলোসিটি ভার্টিক্যাল ভেলোসিটিটা চেঞ্জ হতে থাকে বলেই কিন্তু এটা এই প্রজেক্টাইল পাথটা ফলো করে এখানে এসে ক্রমশ পড়ছে। ঠিক আছে, তো কি কি জিনিস দেখা যাক। প্রথমে এখানে কি কি কম্পোনেন্টস আছে দেখে নিই, আমাদের কি কি জিনিস জানতে হবে। প্রথমত আমাদের হাইয়েস্ট রেঞ্জ কতটা যেতে পারে সেটা আমরা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন এবং ফর্মুলা দিয়ে জানতে পারবো। ম্যাক্সিমাম হাইট কতটা অ্যাটেন্ড করতে পারে সেটা জানতে পারবো আমরা। ঠিক আছে, আর জানতে পারবো এই টাইম অফ ফ্লাইট, অর্থাৎ এখান থেকে এই অবধি গিয়ে এই অবধি আসতে কতটা টাইম লেগেছে, এবং এইগুলো ক্যালকুলেট করার জন্য খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্টস হচ্ছে আমাদের এইটা। ঠিক আছে, আমাদের এই থিটা অর্থাৎ অ্যাঙ্গেল অফ প্রজেকশন, কতটা অ্যাঙ্গেলে ওকে ছোড়া হয়েছে, কার সাথে অ্যাঙ্গেলটা, আমাদের ভার্টিক্যাল ভেলোসিটি যে অ্যাক্সিসটা দিয়ে আছে এক্স অক্ষের সাথে কতটা অ্যাঙ্গেলে ওকে ছোড়া হয়েছে তার উপর কিন্তু এটা ডিপেন্ড করে থাকে। ঠিক আছে, তো আমরা একটু দেখে নিই জিনিসগুলো কি কি আছে। প্রথমত যেটা আমাদের আছে সেটা হচ্ছে টাইম অফ অ্যাসেন্ডেন্ট বা TA। টাইম অফ অ্যাসেন্ডেন্ট কি বোঝানো হচ্ছে, TA যেটা টাইম অফ অ্যাসেন্ডেন্ট মানে কি, মানে এই ও পয়েন্ট থেকে এ পয়েন্টে, এখান থেকে এই গিয়ে এই অবধি এলো, এটাতে কতটা সময় লাগছে। ঠিক আছে, এই ও থেকে এই অবধি আসতে কতটা সময় লাগছে, দিস ইজ টাইম অফ অ্যাসেন্ডেন্ট। যেটা কি দিয়ে বোঝানো হচ্ছে, যেটা বোঝানো হচ্ছে ইউ সাইন থিটা জি দিয়ে বোঝানো হচ্ছে। ঠিক আছে, ইউ সাইন থিটা জি দিয়ে বোঝানো হচ্ছে, যেখানে থিটা কোনটা, থিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রজেকশনস। ঠিক আছে, সো থিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রজেকশন।
ঠিক আছে। তো থিটা যদি অ্যাঙ্গুলার প্রজেকশন হয় তাহলে ইউ সাইন থিটা, ইউটা কি, ইউটা হচ্ছে যে ভেলোসিটিতে ওকে ছোড়া হচ্ছে, ঠিক আছে, যে প্রাথমিক বেগে ওকে ছোড়া হচ্ছে সেটা যদি ইউ হয়, ইউ হচ্ছে velocity of projection, ঠিক আছে। তো এই ইউটা যদি ভেলোসিটি অফ প্রজেকশনস হয় তাহলে, আর থিটাটা যদি অ্যাঙ্গুলার প্রজেকশন হয় তাহলে 0.0 থেকে হাইয়েস্ট ম্যাক্সিমাম হাইট পর্যন্ত আসতে ওর কতটা সময় লাগবে, ওর টাইম লাগবে হচ্ছে ইউ সাইন থিটা বাই জি করলে যেটা আসবে সেটা হচ্ছে টাইম অফ অ্যাসেন্ট, এবং এ থেকে বিতে আসতে যতটা সময় লাগবে সেটাও সেম হবে, দ্যাট ইজ ইউ সাইন থিটা বাই জি। জি অর্থাৎ এক্ষেত্রে জি বলতে আমরা আগে যেটা দেখলাম, জি হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বা 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, এই দুটো হচ্ছে আমাদের জি এর ভ্যালু, ঠিক আছে। সো থিটা কি, থিটা হচ্ছে অ্যাঙ্গেল বাই হুইচ অবজেক্ট ইজ প্রজেক্টেড নিয়ার দ্য আর্থ সারফেস, ঠিক আছে। ইউ ভেলোসিটি অফ প্রজেকশনস আমরা লিখে দিয়েছি এখানে, এটাকে মাজেল ভেলোসিটিও বলা হয় কিন্তু ইউকে। আচ্ছা, তাহলে টাইম অফ ফ্লাইট, তাহলে এখান থেকে এই অবধি আসতে কতটা সময় লাগলো, এখান থেকে এই অবধি আসতে টাইম লাগলো হচ্ছে ইউ সাইন থিটা বাই জি, কোনখান থেকে, এখান থেকে এই অবধি, এখান থেকে এই অবধি যেহেতু ইউ সাইন থিটা বাই জি লেগেছে, তাহলে যদি আমাদের জানতে হয় এখান থেকে এই পর্যন্ত আসতে কত সময় লাগবে, সেটা কত হবে, ইউ সাইন থিটা বাই জি প্লাস ইউ সাইন থিটা বাই জি, তার মানে আলটিমেটলি কি এসে যাবে, এটা এসে যাচ্ছে 2 ইউ সাইন থিটা বাই জি। তাহলে 2 ইউ সাইন থিটা বাই জি, প্রত্যেকটা জাস্ট মানগুলো বসিয়ে দেবো, থিটার জায়গায় থিটার ভ্যালু বসিয়ে দেবো, ইউ এর জায়গায় ইউ এর ভ্যালু বসিয়ে দেবো, কোন বেগে ছড়া আছে, জি এর জায়গায় গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের এই ভ্যালুগুলো আমরা জানি, বসিয়ে দিলে আর তার সাথে 2 গুণ করে দিলে আমি পেয়ে যাবো এখান থেকে এই অবধি আসতে কতটা সময় লাগছে। তাহলে তোমরা লক্ষ্য করো এক্ষেত্রে কোন ফ্যাক্টরটাকে চেঞ্জ করে আমরা টাইমটা পাল্টাতে পারি, জি, জি কিন্তু একটা কনস্ট্যান্ট, জি এর ভ্যালু আমরা চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে। ইউটাকে যদি আমরা চেঞ্জ করি অর্থাৎ কোন বেগে ছুটছি সেটাকে যদি চেঞ্জ করি, আর থিটা অর্থাৎ কোন অ্যাঙ্গেলে আমরা ছুটছি, এই দুটোকে যদি চেঞ্জ করি তাহলে আমার টাইম অফ ফ্লাইটটাকে কিন্তু আমি এখানে এইভাবে রেগুলেট করতে পারি। তাহলে কতটা স্পিডে ছুটছি আর কোন অ্যাঙ্গেলে ছুটছি এই দুটোকে অ্যাডজাস্ট করে আমি কিন্তু এক্ষেত্রে টাইম অফ ফ্লাইটটাকেও অ্যাডজাস্ট করতে পারি। বেসিক্যালি প্রজেক্টাইল মোশনের সবকটাকেই এইগুলো দিয়ে অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে। আচ্ছা, ম্যাক্সিমাম হাইট এইচ যেটাকে বলা হচ্ছে, ম্যাক্সিমাম হাইট এইচ এখানে কত হয়, ম্যাক্সিমাম হাইট এইচ হচ্ছে, এর ফর্মুলাটা হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 2 থিটা বাই 2 জি, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 2 থিটা বাই 2 জি, যেটা কোনটা, এটা হচ্ছে ম্যাক্সিমাম কতটা হাইট অ্যাটেন্ড করতে পারে একটা অবজেক্ট, ঠিক আছে, বোঝা গেল। তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 2 থিটা বাই 2g, এটা করলে আমরা পেয়ে যাবো ম্যাক্সিমাম হাইট কত হচ্ছে। তাহলে রেঞ্জ কত হবে, রেঞ্জের ফর্মুলা হচ্ছে রেঞ্জ ইকুয়ালস টু, যেটা হবে রেঞ্জ ইকুয়ালস টু হবে এই ফর্মুলাটা, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, ঠিক আছে, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। রেঞ্জ অর্থাৎ যে এইখান থেকে যেখান থেকে ছুটছি কতটা দূরে যাচ্ছে। দিস পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট তোমাদের এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি আমি, কেন এই জায়গাটা এতটা ইম্পর্টেন্ট হচ্ছে। এটা ইম্পর্টেন্ট হচ্ছে এই কারণে, ওই যে বললাম ধরো জ্যাভেলিন থ্রো এর ক্ষেত্রে, জ্যাভেলিন থ্রো এর ক্ষেত্রে যখন একজন অ্যাথলিট জ্যাভেলিনটা ছুড়বে তাকে হাইয়েস্ট রেঞ্জ অ্যাটেন্ড করতে গেলে তখন শক্তি সীমিত, আমি জোরে ছুটতে পারি ঠিকই, কিন্তু আমি যদি একটা ঠিকঠাক অ্যাঙ্গেলে ছুড়ি ওটা কিন্তু ম্যাক্সিমাম ডিস্টেন্স পর্যন্ত যেতে পারে, ঠিক আছে। তো সেই কারণে এই যে 6 মারছে, ধোনিকে মারতে দেখছি 6 কিন্তু তোমরাও মারতে পারো, মাঠে যখন খেলতে যাবে তখন এই কথাটা মাথায় রাখবে যে স্যার বলেছিলেন এখানে এইরকম ভাবে আমরা যদি ওখানে ঠিকঠাক অ্যাঙ্গেল যদি মেনটেন করতে পারি তাহলে কিন্তু একটা বল 6 মারা ওভার বাউন্ডারি করে দেওয়া কিন্তু কোনো ব্যাপার নয়। কত করতে হবে অ্যাঙ্গেলটা আমরা জানি, এই ক্ষেত্রে দেখো রেঞ্জ কিসের উপর ডিপেন্ড করছে, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। ধরে নিচ্ছি আমাদের ইউ স্কোয়ারটা কনস্ট্যান্ট, ইউ স্কোয়ারটা ধরে নিচ্ছি কনস্ট্যান্ট রয়েছে, জি তো কনস্ট্যান্ট থাকবেই, তাহলে আমরা থিটাটাকে চেঞ্জ করতে পারি। তাহলে সাইন থিটার হাইয়েস্ট ভ্যালু কত হয়, সাইন থিটার যত ভ্যালু আছে, সাইন 0 ডিগ্রি হচ্ছে 0, সাইন 30 ডিগ্রি আমরা দেখেছি 1/2, সাইন 45 ডিগ্রি হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রি হচ্ছে √3/2, অ্যান্ড সাইন 90 ডিগ্রি হচ্ছে কত, সাইন 90 ডিগ্রি হচ্ছে 1, যেটার যতগুলো ভ্যালু রেঞ্জ রয়েছে তার মধ্যে হাইয়েস্ট, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে যেটা বুঝতে পারছি, তাহলে সাইন থিটার যে সাইন 2 থিটা
টু থিটাটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই সাইন টু থিটা, দেখো আমি আরেকবার যদি লিখি ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি, তাহলে সাইন টু থিটার হাইয়েস্ট ভ্যালু কত হতে পারে? 1। কখন হবে? যখন এই এন্টায়ার টু থিটাটার ভ্যালু হয়ে যাবে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সাইন টু থিটার হাইয়েস্ট ভ্যালু 1, তাহলে সাইন টু থিটা যখন 1 হবে তখন আমি ইউ স্কোয়ার বাই জি করে আমি হাইয়েস্ট রেঞ্জ পাবো। ঠিক আছে, আদারওয়াইজ থিটার অন্য কোনো ভ্যালুতে, টু থিটার অন্য কোনো ভ্যালুতে কিন্তু এটা এই রেঞ্জে আসবে না, বাকি সব ওই √3/2 1/2 অর্থাৎ 1-এর কমই আসবে। তাহলে টোটালটার ভ্যালুটাও তখন কমে যাবে। তাহলে হাইয়েস্ট ভ্যালু কখন হতে পারে? যখন সাইন টু থিটাটা তার হাইয়েস্ট ভ্যালু অ্যাচিভ করবে। ঠিক আছে, তাহলে রেঞ্জের হাইয়েস্ট ভ্যালু তখনই আসবে যখন সাইন টু থিটা তার হাইয়েস্ট ভ্যালু অ্যাচিভ করবে। সাইন টু থিটার হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 1। কখন 1 হয়? যদি এই টু থিটা, দিস টু থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হলে তখন এটার হাইয়েস্ট ভ্যালু 1 আসবে। তাহলে টু থিটা যদি 90 ডিগ্রি হয়, থিটা ইকুয়ালস টু কত হবে? 90 ডিগ্রি ডিভাইডেড বাই 2 মানে 45 ডিগ্রি। ঠিক আছে, 45 ডিগ্রি। তাহলে থিটার ভ্যালু যদি 45 ডিগ্রি হয়, এই কোয়েশ্চেনটা প্রচুর বার এসেছে, আমি এক্সপ্লেনেশনটাও তোমাদের দেখিয়ে দিলাম। থিটার ভ্যালু যদি 45 ডিগ্রি হয় তবে এরা হাইয়েস্ট ডিস্টেন্স অ্যাচিভ করতে পারবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই ছিল আমাদের প্রজেক্টাইল মোশন সংক্রান্ত তথ্য। এরপরে তাহলে আমাদের এই যে এখানে ডেটাগুলো তোমরা দেখে নাও। ফর ম্যাক্সিমাম হাইট ম্যাক্সিমাম অ্যাচিভ করতে গেলে আমাদের 90 ডিগ্রিতে ছুটতে হবে। ঠিক আছে, কেন দেখো এটাও একবার দেখিয়ে দিই। এখানেও যেটা রয়েছে সাইন হাইয়েস্ট, এটা তাহলে 90 ডিগ্রিতে যদি ছোড়া যায় তাহলে এটা সব থেকে বেশি উঁচু পর্যন্ত যেতে পারবে। ঠিক আছে, সাইন আমাদের যদি হাইটটাকে ঠিকঠাক মেনটেন করা হয়। আচ্ছা, এখানে না একটা দাঁড়াও, এটা টু থিটা পড়ে গেছে, এটা হবে সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এক্ষেত্রেও সাইন স্কোয়ার থিটার ভ্যালু, অর্থাৎ এটা যখন 1 হবে তখন হাইয়েস্ট ভ্যালু যেতে পারবে। কখন 1 হবে? 1 হবে যখন আমাদের এই ভ্যালুটা, এটা 90 ডিগ্রি যদি হয় তখন এটা 1 হবে। তাহলে 90 ডিগ্রিতে ছিল একটা বলকে আমি সব থেকে উঁচুতে পাঠাতে পারি কিরকম ভাবে? যদি তাকে একদম 90 ডিগ্রিতে উপরের দিকে ছুঁড়ি তবে সে কিন্তু হাইয়েস্ট ভ্যালু পর্যন্ত যেতে পারে। তাহলে থিটার ভ্যালুটা তখন হতে হবে 90 ডিগ্রি। আর হাইয়েস্ট রেঞ্জ হতে গেলে আমাদের কত হতে হবে? আমাদের হতে হবে ওটা 45 ডিগ্রি। অ্যাক্সেলারেশন অফ এ প্রজেক্টাইল মোশন, এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা তথ্য এখানে রয়েছে। অ্যাক্সেলারেশনস অফ প্রজেক্টাইল ডিউরিং ইটস মোশনস অলওয়েজ রিমেন কনস্ট্যান্ট। তাহলে এই যে পুরো ট্র্যাজেক্টরি মোশনটা আমরা পেলাম, এই পুরোটাতে তার অ্যাক্সেলারেশনস কিন্তু সারাক্ষণই কনস্ট্যান্ট থাকবে, অ্যাক্সেলারেশনস কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না। ঠিক আছে, প্রজেক্টাইল মোশনে সেই জন্য কোথাও তুমি দেখবে অ্যাক্সেলারেশনের কথা বলা নেই, জাস্ট প্রাইমারি আমাদের ভেলোসিটি অফ প্রজেকশন, যেটাকে আমরা মাজেল ভেলোসিটি বলি, আর কোন অ্যাঙ্গেলে ছুটছি, এই দুটো আমাদের কাছে ইম্পর্টেন্ট। তো এই হয়ে গেল আমাদের ব্যাপার। নেক্সট এক্সাম্পলগুলো দেখানো, যেগুলো তোমাদের বললাম যে মোশন অফ এ ক্যানন বল, একটা কামান থেকে যে গোলা ছোড়া হয় সেইগুলো, বা রকেট বার্ন আউট হয়ে যাওয়ার পরে যে মোশনসগুলো, বোম যখন একটা এরোপ্লেন থেকে ড্রপ করা হচ্ছে সেটাও কিন্তু একটা প্রজেক্টাইল মোশন মেনটেন করে আসে। ঠিক আছে, হরাইজন্টাল ডিরেকশনে একটা বলকে যদি ছুড়ি বা ব্যাট দিয়ে যদি হিট করি, বেসবলের ক্ষেত্রে বা ক্রিকেটের ক্ষেত্রে যেগুলো হিট করা হয়, বা ফুটবলে গোলকিপার যখন একটা লং শট নেয়, এগুলো সব কিন্তু একটা প্রজেক্টাইল মোশন মেনটেন করেই যাচ্ছে। আচ্ছা, নেক্সট আমরা এবার সার্কুলার মোশনে আসবো। সার্কুলার মোশনে আসতে গেলে আমাদের একটু সার্কুলার মোশনের ছবিটা দেখিনি। এখানে যেটা রয়েছে, এই যে সার্কুলার মোশনে একটা অবজেক্ট কোন পাথটাতে মুভ করবে, একটা সার্কুলার পাথে মুভ করবে। এবং সার্কুলার মোশনের ইম্পর্টেন্ট ব্যাপার যেটা সব থেকে হলো সেটা হচ্ছে এদের ডিরেকশন, এটা কিন্তু সারাক্ষণ চেঞ্জ হতে থাকে, ডিরেকশনটা কন্টিনিউয়াসলি পাল্টাতে থাকে। দ্যাটস ওয়াই এখানে কিন্তু আমরা একটা ইউনিফর্ম মোশন কখনো দেখতে পাবো না। এতক্ষণ আমরা যে মোশনগুলো করেছিলাম ম্যাক্সিমাম সব ছিল লিনিয়ার মোশন, প্রজেক্টাইল মোশনের আগে পর্যন্ত যেগুলো দেখেছিলাম সেগুলো সব ছিল লিনিয়ার মোশনস। এখানে আমাদের সার্কুলার মোশন, সার্কুলার মোশন থেকে তোমাদের ইন ডিটেলস কিছু করতে হবে না, শুধু সার্কুলার মোশনের কতগুলো ডেটা তোমরা একটু জেনে রাখো, কোথা থেকে কিভাবে তোমরা ক্যালকুলেট করতে পারবে। এখান থেকে কোয়েশ্চেন যদি দেখো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমরা সলভ করতে পারো, দেখতে পারো। প্রিভিয়াস ইয়ারে কিন্তু প্রত্যেক বছরই একটা দুটো তিনটে করে কোয়েশ্চেন থাকে, তো সেই জন্য আমাদের একেবারে ইনডেপথ গিয়ে কিন্তু এগুলো জানার কোনো দরকার নেই, প্রয়োজন পড়বে না। কিছু নিউমেরিক্যাল সলিউশন যদি আসে তার জন্য আমাদের রেডি থাকতে হবে। তো সেই জন্য কোত্থেকেই ফর্মুলাগুলো আসছে আমি বলবো এখানে আমাদের এই আলোচনার ক্ষেত্রে কিন্তু এগুলো নিষ্প্রয়োজন। ওগুলোর জন্য ওগুলো আমাদের জেইই বা অন্যান্য যে আমাদের
আইআইটি বা এই যে পরীক্ষাগুলো আছে সেইগুলোতে এইগুলো কাজে লাগে, ঠিক আছে। আদারওয়াইজ আমাদের এই কম্পিটিটিভ এক্সাম যেগুলো আমাদের এসএসসি বলো বা পিএসসি বলো, সেগুলোতে কিন্তু আমাদের এগুলো খুব বেশি ইন ডিটেলস লাগে না। শুধু আমাদের এই যে পয়েন্টগুলো তোমাদের করে দিচ্ছে একদম টু দ্য পয়েন্ট, এই জিনিসগুলোই তোমরা দেখে যাও, এর বাইরে আর কিছু দেখতে হবে না, ইন ডিটেলস কিছু দেখতে হবে না, এইগুলোই দেখতে থাকো। তো সার্কুলার মোশনে যাওয়ার আগে আমাদের কতগুলো ব্যাপারে একটু জানতে হবে। তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে টাইম পিরিয়ড। নাও হোয়াট ইজ টাইম পিরিয়ড? এই নতুন দুটো আমাদের জানতে হবে, দুটো ফিজিক্যাল কোয়ান্টিটিজ আমাদের জানতে হবে। তার মধ্যে প্রথম যেটা আছে টাইম পিরিয়ড। সো টাইম টেকেন বাই পার্টিকেলস টু কমপ্লিট ওয়ান রেভলিউশন। অর্থাৎ সার্কুলার মোশনে কিরকম ভাবে ঘোরে? সার্কুলার মোশনে অবজেক্টটা এইরকম ভাবে ঘুরছে। তাহলে এই যে ঘুরে সে আবার যখন চলে আসছে তার অরিজিনাল পয়েন্ট, ধরে নিচ্ছি এই পয়েন্টটা হচ্ছে ও পয়েন্ট থেকে স্টার্ট করে আবার ও পয়েন্টে আসছে, এইটাতে তার যে সময়টা লাগছে সেটাকে আমরা বলছি কি টাইম পিরিয়ড। নেক্সট আছে নাম্বার অফ রেভলিউশনস কমপ্লিটেড বাই অবজেক্ট নোন অ্যাজ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি নাম্বার অফ কমপ্লিটেড বাই অবজেক্টস ইন 1 সেকেন্ডস। তাহলে ধরে নেওয়া যাক এটা এইখান থেকে পুরো ঘুরে আসতে ও টি সেকেন্ড সময় নিয়েছে, ওর টাইম পিরিয়ড হচ্ছে টি। তাহলে ও টি সেকেন্ডসে কটা রেভলিউশন কমপ্লিট করে? রেভলিউশন মানে একটা পাক ঘুরে আসা। তাহলে এই পুরোটা ঘুরে আসতে তার টি সেকেন্ড টাইম লেগেছে। তাহলে টি সেকেন্ডে সে কমপ্লিট করেছে একটা রেভলিউশন। তাহলে 1 সেকেন্ডে সে কতগুলো রেভলিউশন কমপ্লিট করবে? 1/t। এই 1/tটাকে আমরা বলি কি? আমরা বলে থাকি ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এই 1/tটাকে আমরা বলে থাকি ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা এফ দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, এবং যেহেতু 1/টাইম, তাহলে এর ইউনিট কি হয়ে যাবে? এর ইউনিট হয়ে যাবে 1/টাইম এর ইউনিট মানে 1/সেকেন্ড, মানে এটাকে আমরা সেকেন্ড টু দি পাওয়ার -1 দিয়েও প্রকাশ করতে পারি, এই যে, বা একে আমরা হার্টজ দিয়েও প্রকাশ করি। ঠিক আছে, একে আমরা হার্টজ দিয়ে প্রকাশ করি। নেক্সট আমরা যেটা দেখে নেবো সেটা হচ্ছে এই রিলেটেড কিছু তথ্য। যেমন আমাদের আছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মানে একটা অবজেক্ট যখন ধরো এখান থেকে মুভ করে এই পজিশনে গেল, তাহলে কতটা ডিসপ্লেসমেন্ট ওর হলো, এইটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, যেটাকে আমরা থিটা দিয়ে বোঝাই। থিটা কত হবে? থিটা ইকুয়ালস টু হচ্ছে আর্ক বাই রেডিয়াস অফ দ্য সার্কুলার পাথ। ঠিক আছে, তাহলে থিটা ইকুয়ালস টু কত হচ্ছে? এই ক্ষেত্রে আমাদের এই দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা, এই অ্যাঙ্গেলটা, আর একটা হচ্ছে আমার এই রেডিয়াসটা, কতটা রেডিয়াস নিয়ে ওটা চলছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এইটা কতটা হবে? এইটা ইকুয়ালস টু হয়ে যাবে এই যে আর্ক মানে এই যে বৃত্তচাপটা কভার করেছে এইটা বাই রেডিয়াস। ঠিক আছে, এইটাকে যদি আমরা এ লিখি তাহলে এ বাই আর ইকুয়ালস টু হচ্ছে থিটা। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা ইকুয়ালস টু হচ্ছে আর্ক বাই রেডিয়াস। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হবে? অ্যাঙ্গুলার ভেলোসিটি এবার পুরো বাকি আমাদের লিনিয়ার ইকুয়েশনের মতোই, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটিকে আমরা ওমেগা দিয়ে বোঝাই। ওমেগা ইকুয়ালস টু কত হচ্ছে? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই টাইম। অর্থাৎ সোজা কথা, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত ধরেছিলাম? থিটা। তাহলে থিটা বাই টাইম, এটা হয়ে যাচ্ছে আমাদের কি? ওমেগা, যেটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি বা আমাদের কৌণিক বেগ বলা যেতে পারে এটাকে। when a particles performs uniform circular motions then along the angular velocity also has linear velocity। ঠিক আছে, যখন ইউনিফর্ম সার্কুলার মোশনে যখন চলবে তখন অ্যাঙ্গুলার ভেলোসিটির পাশাপাশি ওর কিন্তু প্রত্যেকটা পয়েন্টে একটা করে লিনিয়ার ভেলোসিটিও কাজ করবে। যে লিনিয়ার ভেলোসিটির ডিরেকশনটা হবে along the tangent of the circular path। ঠিক আছে, সার্কুলার পাথের ট্যানজেন্ট ওয়াইজ এই জিনিসটা চলতে থাকবে। ঠিক আছে, তো যেটাকে আমরা কি দিয়ে দেখাই? ভি। যদি আমরা সেটাকে ইনিশিয়াল ভেলোসিটিটাকে আমরা ভি দিয়ে প্রকাশ, এই আমাদের যে লিনিয়ার ভেলোসিটিটা হবে, এই যে ধরো এই পয়েন্টটাতে আছে, এই পয়েন্টটা লিনিয়ার ভেলোসিটি ডিরেকশনটা কাজ করবে এই দিকে। এই লিনিয়ার ভেলোসিটিটাকে যদি আমরা ভি দিয়ে প্রকাশ করি, ভি ইকুয়ালস টু কত হবে? ভি ইকুয়ালস টু হবে এর যে রেডিয়াস ইনটু এর অ্যাঙ্গুলার ভেলোসিটি, দ্যাট ইজ ওমেগা। সো ভি ইজ ইকুয়ালস টু আর ডব্লিউ হয়ে যাচ্ছে আমাদের এখানে গল্পটা। ঠিক আছে, জেনারেলি লিনিয়ার যে কোনো কিছু থেকে মনে রাখবে, লিনিয়ার যে কোনো কিছু থেকে যখন আমরা অ্যাঙ্গুলারে যাব তখন আমাদের কি করতে হয়? লিনিয়ারকে আর দিয়ে গুণ করলে আমরা অ্যাঙ্গুলারে চলে যাব। সরি, অ্যাঙ্গুলারকে আর দিয়ে যদি আমরা গুণ করি, অ্যাঙ্গুলার যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে আর দিয়ে গুণ করলে আমরা লিনিয়ারটা পেয়ে যাব। তো অ্যাঙ্গুলার ভেলোসিটি ছিল ওমেগা, তাকে আমরা রেডিয়াস দিয়ে গুণ করেছি, পেয়ে গেছি হচ্ছে লিনিয়ার ভেলোসিটি। ঠিক আছে, অ্যাক্সেলারেশন তাহলে কত হবে? যেরকমভাবে অ্যাক্সেলারেশন আমরা দেখেছিলাম যে আমাদের ভেলোসিটি বাই টাইম, এক্ষেত্রেও সেরকম আমাদের যদি অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, কতটা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনে যাচ্ছে সেটা যদি ক্যালকুলেট করতে যাই, অ্যাঙ্গুলার ভেলোসিটি আমাদের কত দেখেছিলাম? অ্যাঙ্গুলার ভেলোসিটি দেখেছিলাম আমরা ওমেগা। তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন হয়ে যাবে কত? ওমেগা বাই টি। এই অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনসকে আমরা আলফা দিয়ে প্রকাশ করি। সো আলফা ইজ ইকুয়ালস টু ওমেগা বাই টি।
ঠিক আছে, যার ইউনিট কত হয়ে যাবে, ইউনিট হয়ে যাবে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটা মনে রাখবে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যেটা, এটার ইউনিট হচ্ছে রেডিয়ান। ঠিক আছে, কেন? কারণ এটা একটা কোণের মারফত আমরা বোঝাচ্ছি, সেই জন্য ওটা ইউনিট হয়ে যাবে রেডিয়ান। এবং অ্যাঙ্গুলার ভেলোসিটির ইউনিট কি হয়ে যাবে, অ্যাঙ্গুলার ভেলোসিটি হয়ে যাবে রেডিয়ান পার টাইম, মানে রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, এবং যখন অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনে এসে যাবো তখন হয়ে যাবে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, কারণ তোমরা জানো অ্যাক্সেলারেশনের টাইমটা দুবার আসে, সেই জন্য রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এরপর এখান থেকে তাহলে আমাদের যেটা আছে সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশনস বা লিনিয়ার ভেলোসিটি, সেটা আমাদের সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন। সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশনস মানে কি, সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশনস কি বলছে, যেটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর। ভি স্কোয়ার বাই আর মানে কি, ভি হচ্ছে লিনিয়ার ভেলোসিটি, তাকে যদি স্কোয়ার করি তাহলে যেটা পাবো, ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশনস। ঠিক আছে, সো ভি স্কোয়ার বাই আর করলে আমরা পেয়ে যাবো সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশনস। আর লিনিয়ার অ্যাক্সেলারেশনস কত হবে, আমরা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনস পেয়েছিলাম আলফা, আমরা কি বলেছি, অ্যাঙ্গুলার যে আমাদের যে কোয়ান্টিটিসগুলো থাকবে তার সাথে রেডিয়াসকে মাল্টিপ্লাই করলে আমরা লিনিয়ার পেয়ে যাব। তো দেখো আমরা লিনিয়ার অ্যাক্সেলারেশনকে যদি এ দিয়ে প্রকাশ করি সেটা ইকুয়ালস টু কি হয়ে যাবে, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, দ্যাট মিনস আলফা ইনটু আর রেডিয়েশনস। তো এই কটার শুধু ফর্মুলা তোমরা একটু মাথায় রেখে দাও, এই কটা মাথায় রেখে দাও, এর বাইরে তোমরা কিন্তু আর কিছু পাবে না, এটা তোমাদের আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে, তো আমাদের এই যে ক্লাসটা আমাদের আজকের, এটা আমাদের এই লিনিয়ার আমাদের যে মোশন রিলেটেড ক্লাস আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। মোশন ক্লাস, মোশন পুরোপুরি তোমাদের আমরা কভার করে দিলাম, এই যা করলাম একদম টু দ্য পয়েন্ট প্রিসাইসলি কিন্তু আমরা করেছি, এর বাইরে আর কিছু আসার চান্স নেই। আমরা নেক্সট ক্লাসে কিন্তু আমরা ফোর্স নিয়ে একটু ডিসকাস করব, ফোর্স নিয়ে ডিসকাস করার পর আমরা ডিরেক্টলি চলে যাব ফোর্স এবং মোশন রিলেটেড সমস্ত যে নিউমেরিক্যালস প্রবলেমগুলো আছে এবং যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলো সলভ করতে। তো সবাই ভালো থেকো, আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ারও করো। টাটা।